নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে পরিবেশন করছি একটি নাটক শিক কাবাব। লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল ছদ্মনামে লিখতেন। প্রকাণ্ড একটি হলঘর, ছাদ পাকা নয়, খাপড়ার চাল। একটি বড় বর্গা ঘরের এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত চলিয়া গিয়াছে দেখা যাইতেছে। পর্দা টাঙাইয়া হলটিকে দুই ভাগে ভাগ করা হইয়াছে। পর্দা একটি নয়, দুইটি পাশাপাশি টাঙানো আছে। পর্দার ওপারে কি আছে তাহা দেখা যাইতেছে না বটে, কিন্তু উভয় পর্দার সন্ধিস্থল ফাঁক করিয়া দিলে স্পষ্ট দেখা যাইবে। ঘরের দুই দিকে দুইটি দরজা আছে। ঘরের মাঝামাঝি একটি গোল টেবিল এবং দেয়াল ঘেঁষিয়া ছোট লম্বা গোছের আরেকটি টেবিল রহিয়াছে। গোল টেবিলের চারিধারে কয়েকখানি দামি চেয়ার আছে। সুদৃশ্য ডোম সমন্বিত একটি ইলেকট্রিক বাতি জ্বলিতেছে। একটি প্লেট হাতে করিয়া করিম খানসামা প্রবেশ করিল। করিম খানসামার নূর আছে, পরিধানে চেক চেক লুঙ্গি, ফতুয়া এবং মলিন ফেজ। প্লেটটি ছোট লম্বা টেবিলে রাখিয়া করিম উৎসুক নয়নে দ্বারের দিকে চাহিয়া রইল। ক্ষণকাল পরে ডাক দিল, কই রে শিবু, শিখগুলো নিয়ে আয়। শিবু নেপথ্য হইতে যাই। করিম এদিক ওদিক চাহিয়া বলিল, সব ঘরগুলোর খাপড়ানা বেঁচে দেখছি। ঘরের মাঝামাঝি আবার পর্দা টাঙিয়েছে কেন? শিবু, অরে শিবু। শিবু নেপথ্য হইতে যাই যাই। শিবু প্রবেশ করিল। জানু চেহারা, তাহার কাঁধে ঝাড়ন, পরনে ফতুয়া এবং হাতে গোটা দুই লোহার শিক। শিবু আসিয়াই চোখ বড় বড় করিয়া ঠোঁটে আঙুল দিল। তারপর বলিল, আরে চুপ চুপ করিম মিয়া, অত চেঁচায় না। কেন? শিবু পর্দা দেখাইয়া চুপি চুপি, আরে দেখছেন না? দেখছি তো, পর্দা টাঙালে যে হঠাৎ। শিবু চুপি চুপি, ওপারে মেয়ে মানুষ আছে। করিম সবিস্ময় নিম্ন কণ্ঠে, তাই নাকি? তা না হলে শুধু শুধু পর্দা টাঙাবো কেন? উভয়ে কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর করিম কহিল, কর্তা তাহলে আর একটি উড়িয়ে এনেছে? শিবু সম্মতিসূচক ঘাড় নাড়িল। তারপর কহিল, তাই না শিক কাবাব করার জন্যে তোমার ডাক পড়েছে? তোমার হাতের শিক কাবাব নইলে কর্তার ফুর্তি জমে না যে। করিম দন্ত বিকশিত করিয়া হাসিল। দাও তাহলে শিখগুলো, মাংসটা গেঁথে ফেলি চটপট। শিবু শিক দিল। করিম মাংস গাঁথিতে লাগিল। শিবু বলিল, এখানে টেবিল ময়লা করবে কেন? চলো না, রান্নাঘরে বসে কাঁদবে। রান্নাঘরে যা ধোঁয়া করেছ তুমি। কয়লায় আগুন দিয়েছি যে, যাই একটু হাওয়া করি গিয়ে। মদও আনা হয়নি এখনো। তুমি মাংসটা গেঁথে নিয়ে চটপট এসো। শিবু কোমরোদ্যত হইল। করিম বাম চক্ষু কুঞ্চিত করিয়া কহিল, আরে আরে শোনো না, চিড়িয়া ফাঁসলো কি করে? বাবুর ওই একটি নতুন মোসাহেব জুটেছে আজকাল। কে? পান্নালাল বাবু? হ্যাঁ, উনি উড়িয়ে এনেছেন আজ সন্ধ্যেবেলা। করিম সাগ্রহে, কোথা থেকে? আমাকে জিজ্ঞেস করুন, আমি কিছু জানি টানি না। তুমি বাবা পুরনো গুগু, তুমি জানো না? শিবু মুচকি হাসল। মাইরি বলছি, কালির কসম, আমি চাকর মনীষী, সাতেও থাকি না, পাঁচেও থাকি না। তবু
যেটুকু জানি সেটুকু হচ্ছে এই, সকালে বৈঠকখানা ঝাড়পোছ করছে, এমন সময় এক টেলিক গেরা পেল। জীবনদন বাবু তখন সেখানে বসে। টেলিক গেরা পড়ে বাবু আমাকে বললেন, ওরে, পালকি বেড়াগুলিকে বলে দে সন্ধ্যের সময় যেন তারা পালকি নিয়ে স্টেশনে থাকে, জেনানি সোয়ারি আসবে, আর তুই বাগান বাড়িটা পরিষ্কার করে রাখিস। শিবু একবার পর্দার প্রতি চকিত দৃষ্টিপাত করিয়া নিম্নকণ্ঠে পুনরায় শুরু করিল। আমি বললাম, বাগান বাড়িতে তো জেনানি রাখবার মতো ঘর নেই, মাঝের হল ঘরটি ছাড়া সব ঘরের খাপড়া নামানো হয়েছে। বাবু ধমকে উঠলেন, বললেন, ওই ওই হল ঘরেই ফরাসের চাদর টাঙিয়ে একটা পর্দার ব্যবস্থা করে রাখ। পুনরায় পর্দার প্রতি চকিত দৃষ্টিপাত করিল। করিম মাংস কাটিতে কাটিতে, তারপর শিবু বলিল, তারপর আর কি, সন্ধ্যের সময় পালকি এসে ওই পেছনের দরজাটায় লাগলো। পান্নালাল বাবু এসে কি একটা ফুসফুস কুচকুচ করলেন। চিড়িয়া এসে খাঁচায় ঢুকলো। আমি ঝি মাগিকে দিয়ে এক বালতি জল, একটা ঘটি আর কিছু জল খাবার পাঠিয়ে দিলাম। কর্তার ইচ্ছায় কম, যেমন যেমন বলেছিলেন তেমন তেমনই করেছি। তোমাকেও খবর দিতে বলেছিলেন, তুমিও এসে গেছো। যাই এবার দেখি আঁচটার কত দূর। আরে দাঁড়াও দাঁড়াও, আসল খবরটাই তো বললে না। শিবু সবিস্ময়ে, আবার কি, যা জানি তাই তো বললাম। করিম ভুরু না চাইয়া বলিল, মানে চিড়িয়াটা কিরকম, বল বল না ছাতারে। শিবু মাথা নাড়িয়া বলিল, জানি না ভাই, আরে যাও যাও। সত্যি বলছি, মা কালীর কসম। তবে পর্দার ব্যাপার থেকে মনে হচ্ছে বাঘটি কেওড়া নয়, ভদ্রলোকের মেয়ে। করিম লুব্ধ আগ্রহে বলিল, হ্যাঁ, বলো কি? তাই তো মনে হয়। ভুট্টা নামক এক বালক ভৃত্য প্রবেশ করিল। তারপর বলিল, এই পেঁপে বাটাটা মাংসে পড়েনি। সে কি, কোথায় ছিল ওটা এতক্ষণ? ভুট্টা বলিল, ওই রান্নাঘরের কোণের দিকটা ছিল। একটা শিক তো গাঁথা হয়ে গেছে। আচ্ছা দে, বাকি মাংসটায় মিশিয়ে দি। শিবু বলিল, তুই উনুনটায় হাওয়া কর গিয়ে, আমি যাচ্ছি। ভুট্টা চলিয়া গেল। করিম বলিল, বাঘ দিয়ে হোক, কেওড়াই হোক, আর ভদ্রলোকই হোক, শেষ পর্যন্ত আমাদের ভোগেই লাগবে। করিম হঠাৎ কেক কেক করিয়া হাসিয়া উঠিল। শিবু নিম্নকণ্ঠে বলিল, আরে চুপ চুপ, শুনতে পাবে যে, পাশেই রয়েছে। পর্দার ওপাশে চেয়ার সরানোর শব্দ পাওয়া গেল। উভয়ই সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করিল। কিছুক্ষণ চুপচাপ। তারপর করিম কহিল, নিস্তারিণীটাকে আজকাল দেখলে কিন্তু কষ্ট হয়। দেখেছো ইদানিং তুমি তাকে? দেখেছি। গায়ে চাকা চাকা কি বেরিয়েছে বল দেখি। শিবু নির্বিকার ভাবে বলিল, কি আবার, হুট। কেওড়ার মেয়ে হলে কি হয়, রূপ ছিল বটে এককালে। প্রথম বাবুর কাছে যখন এলো, ওরে বাস রে, চোখ জলছানো রূপ। হলে কি হয়, শেষ পর্যন্ত যে ওরা গিয়ে ব্যবসা করলে, ব্যবসা ছাড়া তো খুলেছে কি মরেছে। কি করবে বল, বাবু তো আর চিরকাল পোষে না, পেট চালাতে হবে তো বেচারিদের। শিবু দরজার পারে চাইয়া, ওই কর্তা এসে পড়লেন, এখনো মদ আনা হয়নি, চলো চলো, যেটুকু বাকি আছে রান্নাঘরে বসেই যেত। উভয়ে চলিয়া গেল।
যাইবার পূর্বে শিবু ঝাড়ন দিয়া টেবিলটা ঝাড়িয়া দিল। কথা কহিতে কহিতে জমিদার এবং মো সাহেব পান্নালাল আসিয়া প্রবেশ করিলেন। পান্নালাল একটু রোগা গোছে, ছিমছাম, চোখে চশমা, গোঁপদাড়ি কামানো। জমিদারটি খুব মোটা বর্তুলাকার ব্যক্তি। 3 থাক চিবুকের ওপর কটা রঙের ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় সামনের দিকটায় টাক। জমিদার বলিলেন, ওসব কবিত্ব টবিত্ব রাখো তুমি, মনে ঘাঁটা পড়ে গেছে বাবা। আগে ইতিহাসটা শুনি। পান্নালাল কহিলেন, ইতিহাস তো বললাম সংক্ষেপে। জমিদার কহিলেন, সংক্ষেপে টংক্ষেপে চলবে না, বিশদভাবে শুনতে চাই। ইতিহাসটি পুরোপুরি না শুনে আমি ছুটছি না ওসব। সেবারে মনে নেই, এক পুলিশ কেসেই ফেঁসে গেলাম বাবা। 1000 খানেক টাকা লম্বা হয়ে গেল ঘুষ ঘাস দিতেই। এসো এসো, বসা যাক। ভালো করে সব গুছিয়ে বলো দেখি শুনি। হ্যাংলার মতো হামলে পড়বার বয়স গেছে। পান্নালাল কহিলেন, আচ্ছা বেশ, শুনুন তাহলে। চেয়ার টানিয়া দুজনে উপবেশন করিলেন। জমিদার বলিলেন, দাঁড়াও, সিগার বার করি। পকেট হইতে সিগার কেস বাহির করিলেন। দেশলাই কোথায় গেল? এ পকেট ও পকেট খুঁজিতে লাগিলেন। ঠিক ফেলে এসেছি। এমন ভুলো মন হয়েছে আজকাল। ও শিবে! পান্নালাল পকেট হইতে দিয়াশলাই বাহির করিলেন। এই যে আমার কাছে। দাও, এইবার আনুপূর্বিক সব কাহিনীটা বলো দেখি বাবা। ভদ্রলোকের মেয়ে তোমার খপ্পরে পড়লো কি করে? পান্নালাল বলিল, ওই যে বললাম, শিয়ালদা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে কাঁদছিল, আত্মহত্যা করতে যাচ্ছিল আর কি। আত্মহত্যা করতে যাচ্ছিল? তুমি জানলে কি করে? পুলিশের কাছে শুনলাম, রেল লাইনে মাথা দিয়েছিল। তারপর? তারপর আমি পুলিশকে কিছু দিয়ে টিয়ে উদ্ধার করলাম, একটা হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালাম, বোঝালাম। জমিদার সকৌতুকে বলল, কি বোঝালে? বোঝালাম যে এত অল্প বয়সে মরবার দরকার কি। চলো, আমি তোমাকে একটি চাকরি জুটিয়ে দিচ্ছি আমার এক জমিদার বন্ধুর বাড়িতে। আরে, এটা তো শেষের ঘটনা। গোড়া থেকে সব বলো না শুনি। শিয়ালদা স্টেশনেই বা এলো কি করে? তার আগেই বা কোথায় ছিল? দাঁড়াও, এটা আগে ধরিয়ে নি। তুমিও নাও একটা। জমিদার বাবু সিগার ধরাইতে লাগিল। দেখা গেল অ্যালকোহলিক ট্রেমর আছে, হাত কাঁপে। পান্নালালও একটি সিগার লইয়া ধরাইলে। পান্নালাল ধোঁয়া ছাড়িয়া কহিল, সেই মামুলি কাহিনী আর কি? মেয়ের বয়স হলো, কিন্তু পাত্র জুটল না। বাপ মা বিয়ের জন্য ছটফট করে বেড়াতে লাগলো। জমিদার বাবু সিগারেটটা ঠিকমতো ধরিতেছিল না। তিনি তাহা ধরাইবার চেষ্টা করিতে লাগলেন। তারপর বলিলেন, কি বলিলে? ছটফট করে বেড়াতে লাগলো? আই সি। তারপর? তারপর যা হয়, কেউ চাইলে টাকা, কেউ চাইলে রূপ, কেউ চাইলে গান, কেউ চাইলে বাজনা, কেউ চাইলে নাচ, কেউ চাইলে লেখাপড়া, কেউ চাইলে সব। জমিদারের সিগার ঠিক করে ধরে নাই, নিবিয়া গেল। তিনি কম্পমান হস্তে পুনরায় তাহা ধরাইতে ধরাইতে গল্পে মনোযোগ দিবার চেষ্টা করিতে লাগলেন। হঠাৎ বরপক্ষের চাহিদা সবই প্লাসের কোঠায়, আর মেয়ে পক্ষের দিকে সবই মাইনাস।
সুতরাং বিয়ে হলো না, বয়স বাড়তে লাগলো। জমিদার এক মুখ ধোঁয়া ছাড়িয়া কহিলেন, এইবার ধরেছে। কি বললে? বয়স বাড়তে লাগলো? আই সি। মেডি দেখতে কেমন? এসো না, দেখবে? না, এখন থাক। এই অপেক্ষা করে থাকার মধ্যে একটা থ্রিল আছে, দেখলেই তো সব ফুরিয়ে গেল। যাক, ইতিহাসটা আগে শুনে নি। ভালো কথা, ওকে ওখানে বসতে টসতে দিয়েছো তো ভালো করে? পর্দার দিকে চাইলেন। পান্নালাল বলিলেন, হ্যাঁ, একটা চেয়ার দিয়েছি। বেশ, এবার বলো শুনি, তারপর কি হলো? তারপর একটু রোমান্টিক ব্যাপার ঘটলো। কিরকম? স্বাভাবিক নিয়মে মেয়েটি একটি প্রতিবেশী যুবকের প্রেমে পড়ল। জমিদার হাসিলেন। তারপর পান্নালাল কহিল, তারপরে কিন্তু হলো মুশকিল। মনে মিলন, কিন্তু যাতে মিলল না। জমিদার বাবু একথায় অত্যন্ত পুলকিত হইয়া উঠিল। হাস্যবেগ দমন করিবার চেষ্টা করিয়া কৃতকার্য হইতে পারিলেন। হে হে করিয়া উচ্চকণ্ঠে ফাটিয়া পড়িল। শিবু এক বোতল হুইস্কি ও কয়েকটি গ্লাস লম্বা টেবিলেতে রাখিয়া গেল। জমিদার সিগারেট ছাই ঝাড়িয়া বলিল, বেড়ে বলেছ কথাটায়, মনে মিলল কিন্তু যাতে মিলল না। হ্যাঁ, তারপর? উধাও হলো একদিন দুজনে। উধাও হলো? বলো কি? হ্যাঁ। জমিদার বাবু বার্তাটি উপভোগ করিলেন এবং মৃদু হাসিয়া বলিলেন, ঠেকলো গিয়ে কোথায়? কাশিতে। জমিদার সহসা চক্ষু দুইটি বড় করিয়া কহিলেন, পূর্ণ বারাণসী তীর্থে? খান জায়গায় গিয়ে পড়লো বলো? পান্নালাল মুচকি হাসিয়া কহিল, সে কথা আর বলতে, খান খান হয়েও গেল। কিরকম? এই যে রীতিমতো উপন্যাস করে তুললে তুমি বাবা। থামো থামো, এটা আবার নিভে গেল, ধরিয়ে নি। আর গড়াটাও একটু ভিজিয়ে নেওয়া যাক, কি বলো? হ্যাঁ, শিব। কম্পমান হস্তে সিগার ধরাইতে লাগিল। কয়েক বোতল সোডা লইয়া হন্ততান্ত ভাবে শিবু প্রবেশ করিল। তুই সোডা আনতে গেছিলি বুঝলি? ব্যাটা, আগে থাকতে কিছু এনে রাখবে না? বোতলটা খোল। শিবু কহিল, খোলাই আছে হুজুর। শিবু হুইস্কির বোতল এবং 3টে গ্লাস আনিয়া গোল টেবিলটাতে রাখিল। জমিদার বাবু 2টি গ্লাসে মদ ঢালিলেন। শিবু সোডা খুলিল। জমিদার বাবু 3য় গ্লাসটি দেখাইয়া বলিলেন, এটা আবার কার জন্য? আগে জীবনধন বাবুর আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। সে এখনো এলো না কেন? নে, ঢাল। শিবু সোডা ঢালিয়া দিয়া চলিয়া গেল। দুইজনে 2টি গ্লাস তুলিয়া সিপ করিতে লাগিল। তারপর জমিদার বাবু বলিলেন, এইবার বল শুনি, খান খান হয়ে গেল কিরকম? পান্নালাল বলিলেন, মানে কাশির পান্ডার হাতে পড়লো আর কি। পান্ডাগুলো তো গুন্ডারি নামান্তর। আর সে ছোকরা? ছোকরা আর কি করবে? তার না ছিল ট্যাকের জোর, না ছিল গায়ের জোর। প্রেমের জ্বর ছিল তো, কাশি পর্যন্ত ট্রেনে তো নিয়ে গেছিল বাবা। তারপর? মেয়েটি পান্ডাদেরই আশ্রয়ে রইল দিন কত। আশ্রয়? হ্যাঁ,
মুচকি হাসিলেন। চর্বিস্ফীত গাল দুইটি আরো স্ফীত হইয়া উঠিল। পান্নালাল কহিল, দিন 10 ছিল সেখানে, তারপর অসহ্য হওয়াতে পালালো একদিন। পালালো? এবার কার সঙ্গে? এবার একা, রাত্রে চুপি চুপি দরজা খুলে। জমিদার পুনরায় সিগার ধরাইতেছে, কহিলেন, মেয়েটির তাহলে খুব ইয়ে আছে বলো। আচ্ছা, এত সব খবর তুমি পেলে কি করে? মেয়েটি বলেছে আমাকে। মেয়েটির বাপ মা কোনো খোঁজ করেনি? মনে ছিল কিনা মেয়েটি জানে না। মেয়েটিও বাপ মাকে কিছু জানায়নি? জানাবে কি করে? নিরক্ষর পাড়া গায়ে মেয়ে, নিঃসম্বল, তাছাড়া অত বড় কলঙ্কের পর। যাক, তারপর? পালিয়ে যাবার পর সন্তোষবাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ছোকরা না বুড়ো? বুড়ো। বুড়ো। তারপর? বুড়ো আশ্রয় দিলে। আশ্রয় দিলে মানে? ভোলসা করে বড় না বাবা। মানে চাকরি হিসাবে বহাল করলে। পাটরানি না করে চাকরানি করবার মানে? ধার্মিক ব্যক্তি না মেয়েরা কুৎসি? ধার্মিক ব্যক্তি, কিন্তু আবার কিন্তু কেন বাবা? মুখোশের তলা থেকে লেলিহান জুয়া লাগা গেল না? না, ধার্মিক কিছু করবার ফুঁসতি পেল না। তার এক গোপ ছাটা ভাগ্নে ছিল, সিনেমাটাই খেলতে লাগলো। মুখ ছাড়া? দেখেছ নাকি তাকে? ফটো দেখেছি, তার কাছে একখানা ফটো আছে। ওরে বাবা, ফটো পর্যন্ত রয়েছে? ভাগ্নের সঙ্গে ব্যাপার তাহলে বেশ ঘনীভূত হয়েছে বলো। গুম বিয়ে করবে আশ্বাস দিয়ে ছোকরাকে নিয়ে কলকাতায় ভেঙেছিল। জমিদার চক্ষু বিস্ফারিত করিয়া, বটে? তারপর? শিবু! পর্দার ওপরে খট করিয়া একটা শব্দ হইল। শিবু আসিয়া প্রবেশ করিল। তারপর বলিল, কি বলছেন হুজুর? শিক্ষা পাবের কত দূর? আগে দেখি গিয়া। শিবু চলিয়া গেল। জমিদার বলিলেন, জীবন ধনের এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই, কেন বুঝতে পারছি না। মেয়ে মানুষের গন্ধ পেয়েছে, তার এতক্ষণ আসা উচিত ছিল। জীবনধন জানে নাকি? জানে বই কি, তোমার টেলিগ্রাম যখন এলো তখন তো সে আমার কাছে বসে জানু লোক, মালটার টানতে গেছে বোধ হয়, আসবে ঠিক। এ থাকলে আরো জমত। তারপর কি হলো? পান্নালাল শূন্য গ্লাসটি নামাইয়া রাখিয়া দিল। তারপর বলিলেন, ভাগ্নে তো ভাগলেন কলকাতায়, সঙ্গে সঙ্গে মামাও ছুটলেন তার পিছু পিছু। সেই ধার্মিক মামা? হ্যাঁ। তার ছুটবার হেতুটা? ধার্মিক বলেই তিনি ছুটলেন ভাগ্নেকে ফিরিয়ে আনতে, পাঁচে সে বিয়ে করে ফেলে। আই সি। ভাগ্নে ফিরে এলো? শূন্য গ্লাসটি রাখিয়া দিল। তারপর পান্নালাল কহিলেন, নিশ্চয়, অনুতপ্ত চিত্তে অশ্রু বিসর্জন করতে করতে। তারপর? মেয়েটি রইল কলকাতায়। কার কাছে? সন্তোষ বাবু তাকে এক অবলা আশ্রমে ভর্তি করিয়ে দিয়ে এলেন। শিবু আসিয়া প্রবেশ করিল। তারপর কহিল, শিক্ষা বাবের এখন একটু দেরি আছে বাবু, এখনো ঠিক নরম হয়নি। জমিদার ধমকাইয়া কহিলেন, নরম আবার কোন জন্মে হবে? মদ ফুরিয়ে গেলে ও গোষ্ঠীর পিণ্ডি নিয়ে কি করবো আমি? সেবারেও ঠিক একই কাণ্ড হলো। তারপর গ্লাসে খানিকটা মদ ঢালিলেন। নে, সোডা দে। তুমি আর একটু নেবে নাকি পান্নালাল?
না থাক, পরে নেব। শিবু ছোটা ঢালিয়া দিয়া চলিয়া গেল। জমিদার বেশ বড় এক চুমুক পান করিয়া কহিলেন, হ্যাঁ, তারপর অবলা আশ্রমে ভর্তি করে দিলে, তারপর? পান্নালাল সিগার ধরাইলেন, তারপর বলিলেন, তারপর আর কি, তপ্ত কটাহ থেকে অগ্নিকুণ্ডে, সেখানে এক বাটা রাগোপাল ম্যানেজার ছিল। জমিদার মদ শিপ করিতেছিলেন। এই কথা শুনিয়া আনন্দে বিষম খাইল। রাঘব, হ্যাঁ? বেড়ে উপমাটা দিয়েছ তো হে, না চিবিয়াই গেলে, হ্যাঁ? পান্নালাল উপমা প্রয়োগের কৃতিত্বটা স্মিত মুখে উপভোগ করিতে লাগলেন। ম্যানেজার রসিক ব্যক্তি, বলো, চিবিয়ে সব জিনিস যে গলাধক করা যায় না সেটা জানে, হ্যাঁ? টলিতে টলিতে অসম্বৃত বেশবাস মুক্ত কচ্ছ জীবনধন প্রবেশ করিল। বগলে বোতল, কণ্ঠে গান। গয়লা দি দিল তোর ময়লা বড় প্রাণ। এসো এসো জীবন, এসো, তোমাকে খুঁজছিলাম এত, ভয় হচ্ছিল কোথাও আটকেই গেলে বুঝি। জীবনধন জড়িত কণ্ঠে, যৌবন জলতরঙ্গ রদিবে কে। বসো বসো। জীবনধন চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া জড়িত কণ্ঠে বলিলেন, তারাপেই কোথায় সরালে বাবা পারো। পান্নালাল মুচকি হাসিলেন। আরে বসো না আগে। জীবনধন ধপাস করিয়া একটা চেয়ারে বসিয়া পড়িল। হুকুম তো তামিল করিলাম ইন্দ্রদেব, এবার অপ্সরাটিকে আসতে বলুন। হচ্ছে হচ্ছে, সব হচ্ছে, ততক্ষণ এক হাতে চালাও না। সুসাস, শিবু তোমার জন্য আলাদা গেলাস রেখে গেছে, এই নাও। তৃতীয় গ্লাসে মদ ঢালিল। ওটা চাই? জীবনধন কহিলেন, না, স্বয়ং সুজলা ধ্যানেশ্বরী উদরে বিরাজ করেছে, জলের অভাব নেই, নির্জলায় দি। নির্জলায় পান করিয়া মুখ বিকৃতি করিল। জমিদার কহিলেন, হ্যাঁ, অবলা আশ্রমে কি হলো তারপর? রাঘব বল করলে নাকি? পান্নালাল কহিলেন, রাঘবপাল আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, আমাকে যদি না গিলতে দাও পাঞ্জাবের কাছে বিক্রি করে দেব। পাঞ্জাবের কাছে? জীবনধন জড়িত কণ্ঠে বিড়বিড় করিয়া বলিল, পাঞ্জাবিরা গুড ট্যাক্সি ড্রাইভার, বেপরোয়া হায় বাবা। জমিদার মুচকি হাসিলেন। পাঞ্জাবি মানে? পান্নালাল কহিলেন, অমলা আশ্রম থেকে পাঞ্জাবিরা মেয়ে কিনে নিয়ে যায় যে বিয়ে করবে বলে, বেশ দাম দিয়ে কিনে, 1000 1500 পর্যন্ত দাম দেয়। জীবনধন হাত জোর করিয়া কহিলেন, যদি অভয় রে একটি কড়া নিবেদন করি। কি? অত্যন্ত বাজে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাঞ্জাবি প্রসঙ্গে আলোচনা চলবে জানলে কোন সেরা। আহা, আরো একটা চড়াও না, ততক্ষণ আমরা গল্পটা শেষ করি। জীবনধনকেও আরো খানিকটা নির্জলা হুইস্কি ঢালিয়া দিল। আর কতটা বাকি পান্নালাল? আর বেশি দেরি নেই। জীবনধন সানুনয় বলিলেন, তাই শেষ কর বানো, লক্ষ্মী ধন আমার। করিম শিক্ষাবাব লইয়া প্রবেশ করিল। একটা চেক নিয়ে এলুম, হুজুরা একটু চেকে দেখুন না। আরে শিবু,
প্লেট নিয়ে আয় তিনখানা। শিবু তিনখানি প্লেট দিয়া চলিয়া গেল। করিম তিনটি প্লেটে শিক কাবাব ভাগ করিয়া দিল। জীবনধন এক কামড় দিয়া বলিলেন, গরম ইয়ে, নেশা ছুটে দিল। পান্নালাল সামান্য ভাঙিয়া লইয়া চিবাইতে চিবাইতে কহিলেন, এখনো একটু কসর আছে। হ্যাঁ। জমিদার বাম হাত দিয়ে খানিকটা তুলিয়া ডান হাত দিয়ে টানিয়া দেখিলেন। তারপর বলিলেন, হ্যাঁ, বেশ কসর আছে এখনো, নিয়ে যা, আরো খানিকটা হবে। পান্নালাল ও জমিদার প্লেট ঠেলিয়া দিলেন। জীবনধন কিন্তু প্লেট ছাড়িলেন। বলিলেন, আমার এই বেশ লাগছে বাবা, বেশ জাল জাল হইছে। করিমের মশলার হাত দিয়ে একেবারে নিখুঁত। চক্ষু বুঝিয়া চিবাইতে লাগিল। করিম দুইটি প্লেট লইয়া চলিয়া গেল। জমিদার পান্নালালকে বলিলেন, তারপর গন্তি খারাপ দেখে মেয়েটি একদিন অবলা আশ্রমের পাঁচিল নিয়ে পালালো। আবার পালালো? এটা খুব পুকুর মেয়ে দেখছি, পাঁচিল নিয়ে। হ্যাঁ, পাঁচিল নিয়ে সংক্ষেপ কর বাবু, পালো। তারপর তারপর কলকাতার জলসমুদ্রে ঘোলটান খেতে খেতে শিয়ালদা স্টেশনে গিয়ে হাজির, এবং সেখানে চার চক্ষের মিলন, আর অমনি আমাকে টেলিগ্রাম। বুদ্ধিকে তোমার বলিহারি। পান্নালাল মৃত মুখে সিগারেট ফেলাইতে লাগে। তারপর বলিলেন, ইতিহাস তো শুনিলেন, এইবার একটু আলাপ পরিচয় হোক। আলাপ পরিচয় করতে পারি, কিন্তু আর কিছু নয়। আজই সরিয়ে ফেলো ওকে। তুমি আমাকে কি ঠাউরেছ বলো দেখি? পান্নালাল একটু অপ্রতিভ হইয়া পড়িল। তুমি একদিন বলেছিলে কিনা যে যদি ভালো জিনিস কখনো চোখে পড়ে। এর নাম ভালো জিনিস? সাতঘাটের জল খাওয়া রাবিশ দাগি মাল। ছি 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 ছি। জীবনধন কহিলেন, আরে বাবা, বাড়ি করো, এই জিনিসটা। পর্দার ওপার হইতে চেয়ার সরানোর একটা শব্দ হইল। পর্দাটা একটু নড়িয়া উঠিল। জমিদার চর্বিস্ফীত হাসি হাসিয়া কহিলেন, অধীর আগ্রহে ছটপট করছে বলে মনে হচ্ছে যেন। সহসা জীবনধনের পানে চাইল। আরে ছি ছি জীবনধন, তুমি করছো কি? কাঁচা মাংসগুলো চিবুচ্ছ, রক্ত বেরোচ্ছে যে ঠোঁটের দুপাশ দিয়ে। বল মিশে লাগছে কিন্তু। আর একটা শিক লইয়া করিম পুনরায় প্রবেশ করিল। তারপর কহিল, আগে শিকটা পেপে দেওয়া হয়নি, এই শিকটা দেখুন তো হুজুর। শিবু, প্লেট আন। শিবু প্লেট দিয়া চলিয়া গেল। করিম প্লেটে কাবাব পরিবেশন করিতে লাগিল। জমিদার বাবু তিনটি গ্লাসে খানিকটা করিয়া মদ ঢালিলেন। তারপর বলিলেন, ওরে শিব, আগে যাই। সোডা ভাঙ। সোডা ভাঙিয়া জমিদার বাবু হাতে দিল। তিনি নিজের গ্লাসে ও পান্নালাল বাবুর গ্লাসে পরিমাণ মতো সোডা ঢালিয়া লইলেন। তারপর পান্নালাল শিক কাবাব খাইয়া বলিলেন, এই মারা ঠিক হইছে। জমিদার একটু চাখিয়া কহিলেন, জীবনধন বেশ খানিকটা মুখে পড়িয়া নিমিলিত চক্ষে কহিলেন, দীর্ঘজীবী ও বাপ করি, তুমি ছদ্মবেশী অন্নপূর্ণা বাপ। করিম ও শিবু চলিয়া গেল। তিনজনে জমাইয়া শিক কাবাব সহযোগে মদ্যপান করিতে লাগিলেন।
পান্নালাল কহিল, এইবার ডাকব? জীবনধন সুর করিয়া কহিলেন, রাগ না বাবা, তোমায় বইয়াই নদীর স্রোতের। জমিদার কহিলেন, ডাকতে পারো, তবে আমি ওসবের মধ্যে নেই। ওসব 10 হাত গোড়ার জিনিস টাচ করি না আমি। আলাপ করে দেখতে ক্ষতি কি? জীবনধন কহিলেন, কিছু ক্ষতি নেই। ডাকি তাহলে। ডাক। সৌদামণি! পর্দার ওপার হইতে কোনো উত্তর আসিল না। সৌদামণি ঘুমিয়ে পড়ল নাকি? কোনো উত্তর নাই। পান্নালাল উঠিয়া গেলেন ও পর্দা ফাঁক করিয়া চিৎকার করিয়া উঠিলেন, "এ কি?" কি? জমিদারও উঠিয়া গেলেন ও অন্য পর্দাটা ফাঁক করিয়া ধরিলেন। দেখা গেল শূন্যে সেমিজ পড়া একটি নারী দেহ বর্গা হইতে ঝুলিতেছে। পরনের শাড়ি খুলিয়া সৌদামিনী গলায় দড়ি দিয়াছে। জীবনধনও উঠিয়া দাঁড়াইয়াছিলেন। রক্তাক্ত মুখে ভীত বিস্মিত নেত্রে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, গলায় দড়ি দিয়েছি? হ্যাঁ, সেই। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।